আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে আমাদের সবার মনেই এখন নানামুখী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্যালেন্ডারের পাতার দিকে তাকালে আমরা দেখছি ১২ই ফেব্রুয়ারি দিনটি খুব দ্রুত ঘনিয়ে আসছে। কিন্তু যতই দিন যাচ্ছে নির্বাচনের পরিবেশ পরিষ্কার হওয়ার বদল যেন আরো ধোঁয়াশাচ্ছন্ন হয়ে উঠছে। সাধারণ মানুষের মনে সন্দেহ আর সংশয় দানা বাঁধছে। আদৌ কি নির্বাচন হবে? নাকি অন্য কোনো খেলা চলছে পর্দার আড়ালে? আজকের আলোচনায় আমি এই বিষয়গুলোর গভীরে গিয়ে কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিনে দেশের রাজনীতিতে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের আগমন। আইভারস ইজারভসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অস্বাভাবিক হলো সেই বৈঠকে আমাদের কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য এবং অভিযোগ। বিশেষ করে বর্তমান সময়ের আলোচিত নাম এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামের অবস্থান নিয়ে আমি মনে করি আমাদের কথা বলা দরকার। খুবই কৌতূহল উদ্দীপক বিষয় হলো যারা গত ১৭ মাস ধরে দেশে একটি নতুন বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলে আসছেন, তারা এখন পুরোনো কায়দায় সেই বিদেশি শক্তির কাছে নালিশ করছেন। এনসিপির অন্যতম নেতা এবং সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের যা বলেছেন তা একটু গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। দেখুন, তিনি পরিষ্কারভাবে বলেছেন, তারা মনে করেন না যে দেশে নির্বাচনের জন্য কোনো লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র তৈরি হয়েছে। তার অভিযোগ একটি বিশেষ রাজনৈতিক দলকে, এখানে নাম না বললেও স্পষ্ট যে তিনি বিএনপির কথা বলছেন, সরকারিভাবে অতিরিক্ত সুযোগ সুবিধা এবং বিশেষ প্রটোকল দেওয়া হচ্ছে। এর ফলে নির্বাচনী মাঠে এক ধরনের অসমতা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই অভিযোগ কেন এবং এখনই বা কেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন এই অভিযোগের পেছনে খুব গভীর এক রাজনৈতিক কৌশল কাজ করছে। নাহিদ ইসলাম বা তার দল এনসিপি এবং তাদের মিত্র জামাতে ইসলামী খুব ভালোভাবেই কিন্তু জানে এই মুহূর্তে যদি দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তবে ফলাফল কি হতে পারে। আওয়ামী লীগ মাঠে নেই, তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম কিন্তু দৃশ্যমান নয়। এমত অবস্থায় ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির জন্য। এটা শুধু আমরা বলছি না, মাঠের বাস্তবতা এবং জনমত জরিপও কিন্তু তাই বলছে। আর ঠিক এই জায়গাটিতেই এনসিপি এবং জামাতের ভয়ের মূল কারণ। তারা জানেন ভোটের রাজনীতিতে তারা এখনো বিএনপির সমকক্ষ হয়ে কোনোভাবেই উঠতে পারেননি। ক্ষমতার স্বাদ তারা গত কয়েক মাসে পেয়েছে, কিন্তু নির্বাচনের ব্যালট বক্সে সেই ক্ষমতার প্রতিফলন ঘটানো তাদের জন্য বেশ কঠিন। আপনারা যদি গত কয়েক মাসের ঘটনা প্রবাহ একটু মিলিয়ে দেখেন তাহলে দেখবেন নির্বাচন বানচাল বা বিলম্বিত করার জন্য ধাপে ধাপে বিভিন্ন কৌশল নেওয়া হয়েছে। প্রথমে তারা আওয়াজ তুলল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। তাদের যুক্তি ছিল আগে তৃণমূল ঠিক করতে হবে। কিন্তু সেই দাবি হালে পানি পেল না। এরপর তারা বলল সংস্কার প্রস্তাবগুলোর আগে আইনগত ভিত্তি দিতে হবে, অর্থাৎ সংবিধান বা আইন পরিবর্তন না করে কোনোভাবেই নির্বাচন করা যাবে না। সরকার এবং তাদের উপদেষ্টারা এ নিয়ে অনেক দৌড়ঝাঁপ করলেন, কিন্তু বিএনপির শক্ত অবস্থানের কারণে সেটাও আসলে সম্ভব হলো না। এরপর আমরা দেখলাম অদ্ভুত এক দাবি,
জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হবে। ডক্টর আলী রিয়াজের মতো ব্যক্তিরা এর পক্ষে সাফাই গাইলেন। কিন্তু সেটাও যখন ধুপে টিকল না, তখন তারা নিয়ে এলো এই নতুন অভিযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন তারা বিদেশি শক্তির কাছে নালিশ করছে। অথচ এই জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর আমরা শুনেছিলাম বাংলাদেশ এখন কারো দিকে তাকিয়ে থাকবে না। আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরা গড়ব। কিন্তু যখনই নিজেদের স্বার্থে আঘাত লাগছে, তখনই আমরা দেখছি সেই পুরনো সংস্কৃতি, বিদেশির কাছে গিয়ে নালিশ করা। এটা কিন্তু তাদের তথাকথিত নতুন বন্দোবস্তের সাথে সাংঘর্ষিক নয়। নয় কি? আসলে রাজনীতিতে আদর্শ থেকে স্বার্থ সবসময় বড় হয়ে থাকে। এনসিপি বা জামাত এখন বুঝতে পারছে নির্বাচন হয়ে গেলে তাদের ক্ষমতা বা প্রভাব অনেকটাই কমে যাবে। তারা হয়তো সরকারের অংশীদার হতে পারবে না, বা হলেও খুব নগণ্য ভূমিকা পাবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিছুদিন আগে তারেক রহমানের সাথে দেখা করে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন। অর্থাৎ আগামী ৫ বছর সবাই মিলেমিশে দেশ চালাবেন। কিন্তু তারেক রহমান সম্ভবত সেই প্রস্তাবে সায় দেননি, বা দিলেও সেটা জামাতের মনপুত হয়নি। ফলে তারা এখন বুঝতে পারছে বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে তাদের হিস্সা বা ভাগটা ঠিকঠাকভাবে পাওয়া যাবে না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ডক্টর ইউনূসের ভূমিকা। অনেকে মনে করছেন ডক্টর ইউনূস এবং এনসিপি বা জামাতের মধ্যে একটা চমৎকার বোঝাপড়া রয়েছে। ছাত্রনেতারাই ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে বসিয়েছেন। ফলে তাদের কথার বাইরে ডক্টর ইউনূস খুব একটা যাবেন, এমনটা মনে করার আসলে কোনো কারণ নেই। তাহলে তারেক রহমানকে কেন এত প্রোটোকল দেয়া হচ্ছে? অনেকে এটাকে বলছে টম অ্যান্ড জেরি টাইপ খেলা। অর্থাৎ একদিকে বিএনপিকে খুশি রাখার জন্য বা লোক দেখানোর জন্য তারেক রহমানকে ভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে, যাতে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ। অন্যদিকে এনসিপিকে দিয়ে সেই প্রোটোকলের বিরুদ্ধেই বিদেশিদের কাছে নালিশ করানো হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা। দেখুন, বিদেশি পর্যবেক্ষকরা যদি মনে করেন যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই, তাহলে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার সুপারিশ করতে পারে, অথবা নির্বাচন হলেও সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে। আর এটাই মূলত চাইছে নির্বাচন বিরোধীরা। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে যে কথা হচ্ছে, সেটা নিয়েও একটু আলোচনা করা দরকার। আমরা কিন্তু সবাই জানি তারেক রহমানের জীবনের উপর হুমকি রয়েছে। তিনি ওই দীর্ঘদিন পর দেশে ফিরেছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এখন তার নিরাপত্তাকে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হিসাবে দেখানো হয়, তবে সেটা হবে খুবই হাস্যকর। একজন সাধারণ প্রার্থী আর একজন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র এবং দেশের বৃহত্তম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার ঝুঁকি কোনোভাবেই কিন্তু এক নয়। এই সহজ সত্যটা না বোঝার মতো অবুঝ আমাদের রাজনীতিবিদরা নন। তারা বুঝেই এই অভিযোগ করছেন, কারণ তাদের হাতে এখন কোনো ইস্যু নেই। তারা চাইছে যে কোনো মূল্যে একটা অজুহাত তৈরি করতে। গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা উঠছে। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন গণমাধ্যম এখন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আসলে আমাদের দেশের গণমাধ্যমের চরিত্রই এমন। তারা সবসময় বাতাসের দিকে পাল তোলে। আগে যারা আওয়ামী লীগের গুণগান গাইতো, এখন তারা বিএনপির জনসমর্থন দেখে সেদিকে ঝুঁকেছে। তবে এটাও সত্য, কিছু কিছু মিডিয়া এখনো বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করছে। কিন্তু মূলধারার গণমাধ্যম যখন বিএনপির কাভারেজ বাড়াচ্ছে, ঠিক তখন সেটা এনসিপি বা অন্যদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভাবছে মিডিয়া সাপোর্ট না পেলে তারা নির্বাচনে কোনোদিনই ভালো করতে পারবে না। এখন প্রশ্ন হলো, সামনে আসলে
কি হতে যাচ্ছে? আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো এই যে নালিশ, এই যে অভিযোগ, এগুলো সহজে থামবে না। ধরে নিলাম সরকার তারেক রহমানের প্রটোকল কমিয়ে দিল। তার নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁট করল। আপনারা কি মনে করেন এতেই এনসিপি বা জামাত খুশি হয়ে নির্বাচনে অংশ নেবে? আমার কিন্তু মনে হয় না। তখন তারা নতুন কোনো ইস্যু নিয়ে আসবে। হয়তো বলবে ভোটার তালিকা ঠিক নেই, সীমানা নির্ধারণ ঠিক হয়নি বা প্রশাসন নিরপেক্ষ নয়। তাদের মূল লক্ষ্য হলো ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে কোনোভাবে আটকে দেয়া বা পিছিয়ে দেয়া। কারণ সময় যত গড়াবে তারা তত বেশি নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ পাবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে এই নালিশের ফলে একটা নেতিবাচক বার্তা কিন্তু আন্তর্জাতিক মহলে গেল। তারা ভাববে বিপ্লবের পর যে সরকার এসেছে তাদের নিজেদের মধ্যেই কোনো ধরনের ঐক্য নেই। এক পক্ষ নির্বাচনের জন্য উন্মুখ, আরেক পক্ষ নির্বাচন ঠেকাতে ব্যস্ত। এতে দেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। সবশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। তারা বুঝে কারা নির্বাচন চাইছে আর কারা নির্বাচনকে ভয় পাচ্ছে। ডক্টর ইউনূসের সরকার যদি সত্যিই নিরপেক্ষ নির্বাচন দিতে চায়, তবে তাদের উচিত হবে এসব খুচরো অভিযোগকে পাত্তা না দিয়ে নির্বাচন কমিশনের কাজে সহযোগিতা করা। আর যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের এটাও মনে রাখা উচিত যে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কোনো ষড়যন্ত্রই শেষ পর্যন্ত টেকে না। অতীতেও কিন্তু আমরা দেখেছি, যারা নির্বাচনের ট্রেন্ড মিস করেছে, তারা রাজনীতি থেকেই ছিটকে পড়েছে। আমাদের এখন চোখ কান খোলা রাখতে হবে। আগামী কয়েকটা দিন খুব ক্রিটিক্যাল। বিদেশি প্রভুদের কাছে নালিশ করে সাময়িক সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু দেশের মানুষের মন জয় করা যায় না। আমরা চাই দেশে একটি সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যেখানে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। কোনো অজুহাত দেখিয়ে কোনো কৃত্রিম সংকট তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা যেন সফল না হয়, সে ব্যাপারে অবশ্যই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। নিজেরাও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।